বলছেন সেটা। এখন তথ্যটা হচ্ছে ইয়েস, 4টা এপিসি ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, সাথে 4 দুগুণে 8টা পিকআপ ভর্তি সৈন্য বেরিয়েছে। এখন পুরো বাংলাদেশেই তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বিভিন্ন জায়গাতে ডিপ্লয়, তারা বিভিন্ন জায়গাতে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ মুভ হতে পারে, লজিস্টিক মুভমেন্ট হতে পারে, অপারেশনাল মুভমেন্ট হতে পারে, দ্যাট ইজ ফর দি ভেরি পারপাস অফ পারফর্মিং দি ডিউটি হুইচ দে হ্যাভ বিন এন্ট্রাস্টেড আপন। তাদেরকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটা পালন করার জন্যই তাদেরকে কতগুলো রুটিন মুভমেন্ট করতে হয়। তো মুভমেন্টটা হয়েছে, এই তথ্যটা তো ভুল না, কিন্তু মুভমেন্টের ইন্টারপ্রিটেশনটা কি হয়েছে, দ্যাট ইজ রিয়েলি সিরিয়াস। যখন এই একটা বিনাইন মুভমেন্টকে কেউ একটা কু অ্যাটেম্পট বলে এটাকে পাবলিসাইজ করার চেষ্টা করে, একটা ফিয়ার মঙ্গারিং এর চেষ্টা করে, জনগণের ভিতরে একটা ভয় ঢোকানোর চেষ্টা করে, আমি মনে করি দিস ইজ এ সিরিয়াস ক্রিমিনাল অফেন্স। এটা অত্যন্ত বাজে একটা অফেন্স। যারা এই ধরনের কাজগুলো করছেন, হ্যাঁ তথ্য কেউ দিতেই পারে, আপনারাও যেরকম যারা সাংবাদিকতা করেন আপনাদের প্রচুর সোর্স থাকে বাংলাদেশের ভেতরে, তাদের কাছ থেকে আপনারা বিভিন্ন নিউজ ফিডব্যাক পান, বাট আপনি একটা নিউজ পেলেন, বাট নিউজটার যে বিশ্লেষণ, নিউজ অ্যানালিসিস বা ইন্টারপ্রিটেশনটা তো অ্যাবসলিউটলি আপনার উপরে। আপনি এটাকে চেক করবেন, রিচেক করবেন, নাম্বার অফ সোর্স থেকে আপনি কনফার্ম করবেন যে তথ্যটা আপনি পেয়েছেন সেটা সত্যি না মিথ্যে, এটা বানোয়াট কিনা, এন্ড দেন যে তথ্যটা আপনি পেলেন তার পিছনে ব্যাকগ্রাউন্ড ইন্টেনশনটা কি হতে পারে, এটা আপনি একটা অনুমান নির্ভর একটা বক্তব্য দিতে পারেন। কিন্তু সেই বক্তব্যটা এই পর্যায়ে হওয়া উচিত না যেটা পুরো দেশব্যাপী একটা মনে করেন ফিয়ার মঙ্গারিং করবে, লোকজনের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দেবে। এগুলো তো আমার মনে হয় ইল ইন্টেনশন, এগুলো তো ভালো কোনো লক্ষ্যে হচ্ছে বলে আমার মনে হয় না। আর যেটা আপনি যুদ্ধের কথা শুরুতেই বলেছেন, দেয়ার আর সাম পিপল যারা সবসময় চাবে আমাদের দেশ, যে আমরা সবসময় একটা ঐক্যের কথা বলে আসছি, আমরা সবসময় চেয়েছি, আমরা এখনো চাই, আপনারা প্রত্যেকেই চান যে আমরা যাতে ঐক্যবদ্ধ ইউনাইটেড থাকি। এই জন্য সরকার ঐক্যমত্য কমিশনও গঠন করেছে। উদ্দেশ্যটা একটাই, আমাদের ভিতরে যখন একটা ডিভিশন তৈরি হবে, আমাদের যে পটেনশিয়াল এনিমি যারাই আছে তারা কিন্তু এটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবে। তো যখনই কেউ এই ধরনের কোনো রিউমার ছড়ায়, আমার সঙ্গত কারণে আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসে, হুম দে আর ট্রাইং টু হেল্প? তারা কি আমাদের বিভাজনটাকে বাড়ানোর চেষ্টা করছে? আর দে ট্রাইং টু হেল্প আমাদের যে কি বলে যে শত্রুপক্ষ যারাই হোক দেশের ভেতরে এবং বাইরে, তাদের পরে তারা কাজ করছে কিনা, এই প্রশ্নটা কিন্তু সঙ্গত কারণে মনের ভিতরে চলে আসে। ডক্টর ইউসুফ, আমি দুইটা বিষয়ে শুধু আপনার একটু কুইক মানে একটু মতামত জানতে চাই। একটা হচ্ছে যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেনাপ্রধান রাজনীতি থেকে বা ক্ষমতা থেকে নিজেকে দূরে রাখবেন এরকম একটা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু ঘটনা হচ্ছে তিনি কি রাজনীতি থেকে আসলে দূরে থাকতেছেন? তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতেছেন, রাজনৈতিক দলের মুখপাত্রদের সাথে কথা বলতেছেন, তিনি মানে একটা কথা আছে না, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখার মতো বিড়ম্বনা, এরকম একটা ইয়ার মধ্যে তো তিনি যুক্ত থাকতেছেন আসলে। মানে এইটা কেন, মানে আমরা কেন ডিজিএফআই কেও ইন্টারেস্ট নিতে দেখতেছি এই রাজনীতি নিয়ে? ওনারা তো ক্ষমতায় থাকবেন না, ডিজিএফআই এর কেন পলিটিক্যাল ইন্টারেস্ট নিতে হবে বা নিতে হচ্ছে কিনা? ডক্টর ইউসুফ। ওকে ফাইন, আপনার যে প্রশ্নটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে ক্ষমতা ছাড়িয়ে দিয়া তা অধিকার ধরে রাখার চেষ্টা করাটা, আচ্ছা চমৎকার একটা কথা বলেছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্স বলতে আমরা আসলে মানে যেটা বোঝা যায় পলিটিক্স, এটা আমি আমার একটা বক্তব্যে অতীতেও বলেছি যে রাষ্ট্রের যে 4টা মৌলিক যে মানে এগুলো আছে, স্তম্ভ আছে, মানে ক্ষমতার স্তম্ভ, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি এন্ড ইকোনমি বলা হয়ে থাকে, দিস আর দ্য কোর ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার। এই 4টা স্তম্ভের উপর কিন্তু একটা ন্যাশনাল পাওয়ার ডিপেন্ড করে। তো এই পাওয়ার গুলো তো ভেরি ওয়েল পলিটিক্যাল এলিমেন্টস ইন এ সে। আমি পলিটিক্স বলতে চাই যে ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। যখন আমার কোন একটা দেশের সঙ্গে কোন একটা সমস্যা হচ্ছে, সেটা ভেতরে হোক বাইরে হোক, যখন সেটা পলিটিক্যাল প্রসেসে সেটেল করা না যায়, যখন ডিপ্লোম্যাটিক প্রসেসে সেটেল করা না যায়, তখন বাধ্য হয়ে সরকার তখন তার মিলিটারি টুলটাকে ইউজ করে। That means the military as an instrument of national power, they have to be fully aware of the political development within and outside of the country. So there is no harm in being politically aware. কিন্তু আপনি যেটা বলতে যাচ্ছেন বা যেটা অবশ্যই আপত্তিকর, যে whether he is involved in a party politics, that's very important. যদি মনে করেন এটা অ্যাবসলিউটলি, আমি যেটা মনে করি সেটা বলছি, জেনারেল ওয়াকার কি ভাবছেন আমি তার ওনার মনের ভিতরে ঢুকে দেখিনি, বাট ফ্যাক্ট হচ্ছে এটা, উনি যদি শুধু পার্টিকুলার একটা পার্টির সঙ্গে রিপিটেডলি মিটিং করতেন বা একটা সার্টেন পলিটিক্যাল পার্টির সঙ্গে ওনার অতিরিক্ত সূক্ষ্মতা দেখা যেত, তখন আপনারা হয়তো প্রশ্নটা তুলতে পারতেন যে উনি একটা পার্টি পলিটিক্স ইনভলভ হয়ে যাচ্ছেন কিনা। যখন উনি মাল্টিপল পার্টির সঙ্গে উনি কথা বলেন, আমি এটাকে একটা সিভিল মিলিটারি রিলেশনশিপের একটা পজিটিভ সাইন হিসেবে দেখি, এবং আমি মনে করি যে রাষ্ট্রের একটা অন্যতম ন্যাশনাল ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার হিসেবে তার অবশ্যই পলিটিক্যাল অ্যাওয়ারনেসটা থাকা উচিত। সার্বভৌমত্ব রক্ষার কথা আমরা বলে থাকি, সার্বভৌমত্ব এক্সটার্নাল সভরেনিটি অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারনাল সভরেনিটি বোথ।
এবং আমাদের threats to sovereignty can emerge from outside as well as from within. So এদিক থেকে যদি উনি একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেসের জন্য if he maintains communication with all the political parties, কোন একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির প্রতি বায়াস না হয়ে, আমি এর ভিতরে মন্দ কিছু দেখি না। আমি মনে করি বরঞ্চ একজন সেনাপ্রধানের এই অ্যাওয়ারনেসটুকু থাকা উচিত, কমিউনিকেশনটুকু তার মেনটেন করাই উচিত। আপনি দুইটা জিনিস বলতেছেন, আপনি বলতেছেন যে অ্যাওয়ারনেসও থাকা উচিত, কমিউনিকেশনও মেনটেন করা উচিত। অ্যাওয়ারনেসও থাকবে, আমরা যে কোনো লোকই আমাদের একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস থাকবে, কিন্তু আপনি বলতেছেন যে পোশাকে থেকে সেনানিবাসে থেকে ওনার একটা পলিটিক্যাল কমিউনিকেশনও বজায় রাখা উচিত। এখন কমিউনিকেশনের ক্ষেত্রে, আমি কমিউনিকেশনের ছাত্র হিসেবে বুঝি ডক্টর ইউসুফ, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু পিক অ্যান্ড চুজ থাকে। কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কার সাথে কিরকম কমিউনিকেশন করবেন আপনার একটা বায়াসও থাকে। এর চেয়ে সবচেয়ে ভালো হচ্ছে যে আমরা সবসময় দেখি যারা আসলে, যেমন ধরেন তাহলে তো বিচারকদেরও কি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বোঝার জন্য তাদেরকে একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত? যিনি রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আছেন তারও কি একটা কমিউনিকেশন মেনটেন করা উচিত? যিনি দুদকে আছেন তারও কি করা উচিত? মানে আপনি কিভাবে এইটার সীমারেখাটা কিভাবে টানবেন যে একটা আর্মি জেনারেল উনি কেন উনার অফিস ব্যবহার করে পলিটিক্যাল পার্টিগুলির সাথে কথা বলবেন? সবগুলির সাথে কথা বললো, ধরলাম তার বায়াস নাই, মানে কেন বলবেন এটা? রাইট, আপনি যেটা বলেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কিংবা একজন বিচারক, উনি যে কোনো দায়িত্বের লোক, আমরা সাংবাদিকরা ছাড়া কারোই তো সব পার্টির সাথে কথা বলা উচিত না। না, এখানে একটুখানি আমার মনে হয় যে একটু বোঝার ব্যাপার আছে। আমি যেটা বললাম যে ইনস্ট্রুমেন্টস অফ ন্যাশনাল পাওয়ার, একটা জাতির সার্বভৌমত্ব স্বাধীনতা ধরে রাখার জন্য যে চারটে এলিমেন্টস এর কথা আমি বললাম, জি, এর ভেতরে এখন অনেকে আবার ইয়েটাকে ইনক্লুড করছে, যে আপনার মিডিয়াটাকে ইনক্লুড করছে, বাট বেসিক্যালি অ্যাকচুয়ালি মিডিয়াটাই হচ্ছে আপনার ইনফরমেশন ডাইন বলা হয়, যেটা ডিপ্লোম্যাসি, ইনফরমেশন, মিলিটারি অ্যান্ড ইকোনমিক্স। এই চারটা ইনস্ট্রুমেন্ট অফ ন্যাশনাল পাওয়ারকে যারা লিড করে তাদের তো অবশ্যই একটা সিনার্জিস্টিক ওয়েতে যাতে ন্যাশনাল পাওয়ারটা সুসংহত হয় এটাকে ইনশিওর করার জন্য তাদের মিউচুয়াল সর্ট অফ টক, কমিউনিকেশন তো থাকাটাই বাঞ্ছনীয় বলে আমি মনে করি। আমি আবারও বলছি, ওয়ার ইজ অ্যান এক্সটেনশন অফ পলিটিক্স। একজন সেনাপ্রধান যদি দেশের আভ্যন্তরীণ এবং বাইরের যে পলিটিক্যাল ডেভেলপমেন্ট, জিও পলিটিক্যাল রিয়ালিটিস, ইমার্জিং রিয়ালিটিস গুলো সম্পর্কে যদি উনি না জানেন বা কমিউনিকেশনে না থাকেন, it becomes very difficult for him to lead his troops in the war. So আমি ব্যক্তিগতভাবে মনে করি there is no harm in it if he continues communication with all the parties instead of just being biased towards one. এটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গি। ডক্টর ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু বেরিসের রাশনাই ম্যামের কাছে আসি। প্রশ্ন করার আগে আমি একটু দর্শকদের কাছে একটু জানতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর হেফাজতে থাকলে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে বলেছেন আইসিটির চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রিয় দর্শক, তাদের আদালতে আনা হবে বলে মনে করেন কিনা? শতকরা 76% দর্শক মনে করেন যে আদালতে আনা হবে না মনে করেন শতকরা 24% দর্শক। 50,000 দর্শক আমাদের ভোট দিয়েছেন। বেরিসের রাশনাই ম্যাম, এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে শুনতে চাই, তারপরে আমি আপনার মন্তব্যের পরে আমি ডক্টর ইউসুফের কাছে একই প্রশ্নের ব্যাপারে তার মতামত একটু শুনতে চাই। সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেসব মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যক্রম চলছে, অবশ্যই আপনারা তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সম্প্রতি এই মামলায় পরোয়ানা দেওয়া হয়েছে সাবেক ও বর্তমানে কর্মরত প্রায় 30 জন সামরিক কর্মকর্তা, 28 জন কেউ বলতেছেন কি। বিচারের এই উদ্যোগ কিভাবে দেখেন? জুলাই আন্দোলন, পুলিশের বিচার, এর প্রভাব দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উপর প্রভাব পড়েছে, তারা দায়িত্বে মনোনিবেশ করতে পারছে না, এই অভিযোগ রয়েছে। 30 জন সামরিক কর্মকর্তার বিচার, এই বিচারের উদ্যোগ সেনাবাহিনীর উপর কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন কিনা? আমি প্রশ্নটার মধ্যে একটু লেজ যুক্ত করি। সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স, যাদের কাজ হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশের সীমানায় শত্রুদের সাথে মোকাবেলা করা, দেশ রাখা, কিন্তু ওনারা যখন সিভিল প্রশাসনের এইডে আসেন তখন তারা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের মধ্যে, ধরেন একজন ব্রিগেডিয়ার জেনারেলও কোনো একটা জায়গায় অধিনায়ক হয়ে আসেন, একজন কর্নেলও কোনো একটা জায়গায় হয়তো সর্বোচ্চ কর্মকর্তা হয়ে আসেন, চেইন অফ কমান্ডার ক্ষেত্রে উনার তখন একটু রিল্যাক্স করার একটু সুযোগ হয়। তো সেই সব ক্ষেত্রে উনার অনেক সিদ্ধান্তও নিতে হয় যেটা ওনাকে ইন্ডিপেন্ডেন্টলি নিতে হবে সেই সময়, যেটা আর্মি বুকে অনেক সময় থাকে না সিভিল ওই। তো এই ক্ষেত্রে আমরা উনাদেরকে ডাকি যে আমরা আমাদের প্রশাসনকে সহায়তা করতে তোমরা আসো, পরে উনারা যে কোনো কাজের জন্য, যেটা উনারা কোনো একটা হুকুমে করছেন বা কোনো একটা অর্ডার মানতে করছেন, তারপরে উনাদের যদি এই বিচারের এই জায়গায়, আমি অবশ্যই মুশকিল হইলো, আমি এই গুম খুনের পক্ষে না, যারা অপরাধ করছে তারা তো বিচার করবে, কিন্তু
এই চেয়ারকে অভিযুক্ত করাটা, এইটা আপনি আসলে কিভাবে দেখেন একজন আইনজীবী হিসাবে, এবং আপনি এটার প্রতি খেয়াল রাখেন, সেজন্য আপনি একটু বলেন, আমরা একটু ডক্টর ইউসুফকেও শুনবো যে এটা উনি কিভাবে দেখেন। জি জি, খালেদ ভাই, যেহেতু আমি আইনের শাসনে বিশ্বাসী এবং আমি একজন আইনজীবী, আমি একটু আইনের ব্যাখ্যাটা আগে দিই। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল আইন যেটা আছে সেটা গত বছর সংশোধন করা হয়েছিল, আপনারা সবাই জানেন। সংশোধন করে ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে বিচার করার ডিসিপ্লিন ফোর্সেসের যে কোনো মেম্বারের। ডিসিপ্লিন ফোর্সেস এর সংজ্ঞাও আছে সেই আইনে, যেখানে সেনাবাহিনী উল্লেখ করা আছে অবভিয়াসলি। সো এটা কিন্তু খুব ওয়াইড পরিধিতা এই ক্ষমতাটার। এখানে কিন্তু বলা হয়নি যে ধরেন রিটায়ার্ড যারা আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় শুধু আসবে, যারা সার্ভিং আর্মি অফিসার্স তারা এই আইনের আওতায় আসবে না। সো তার মানে পরিধিটা অত্যন্ত ওয়াইড, যে কোনো ডিসিপ্লিন ফোর্সের যে কোনো মেম্বার যদি মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে থাকে, সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালকে ক্ষমতা দেয়া হয়েছে এই সংশোধনীর মাধ্যমে তাদের বিচার করার। আমার ধারণা এটার ভিত্তিতেই চিফ প্রসিকিউটর তার বক্তব্যটা করেছে যে এই আইনের অধীনে ওনাদের বিচার হবে। তো এই আইন নিয়েও কিছু কনসার্নস রেজ করা হয়েছে। তার মধ্যে একটা হয়েছে, আমাদের আইনের ভাষায় বলে প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে ওনারা অভিযুক্ত হয়েছে, ওনারা তো এখনো কনভিক্টেড হয়নি, সেক্ষেত্রে ওনাদেরকে কি কোনো ধরনের কি বলবো শাস্তি দেয়া যাবে কিনা, এটা আরেকটা পয়েন্ট যে এই আইনটা কি আদৌ সাংবিধানিক কিনা, নাকি আমাদের সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না। সো এখানে আমাদের সংবিধানে কিন্তু আর্টিকেল 47-এ স্পেসিফিক্যালি হেফাজত করা হয়েছে কিছু ধরনের আইনের। তার মধ্যে কি কি ধরনের আইনটা যদি ডিটেনশন, প্রসিকিউশন বা পানিশমেন্ট সংক্রান্ত হয়, সেটা যদি ডিসিপ্লিন ফোর্সেসের ক্ষেত্রে প্রযোজ্য হয়, এবং সেটা যদি মানবতা বিরোধী অপরাধ সংক্রান্ত হয়। তো এই তিনটা বক্সই আপাতত দৃষ্টিতে আমার মনে হয় টিক করে যাচ্ছে। তার অর্থ এটাই যে এই সংশোধনটা আইসিটি আইনের কিন্তু সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলে গণ্য করা হবে না, এটাকে বেআইনি ঘোষণা করা যাবে না বা বাতিল করা যাবে না। যদি এই ইন্টারপ্রিটেশন সঠিক হয়ে থাকে, সেক্ষেত্রে ওনাদের বিচার কিন্তু আইসিটির অধীনেই হওয়ার কথা। যদিও এটা নিয়ে এখনো কোনো ডিসাইসিভ কথা, মানে একটা কনফ্লিক্টের মানে একটু কনফ্লিক্টিং মনে হচ্ছিল যে প্রতিপক্ষ হিসেবে আইসিটি এবং সেনাবাহিনী অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য ওভারঅল একেবারেই ভালো হবে না। কারণ আমরা জানি এখানে অনেক ভেস্টেড কোয়ার্টার্স আছে যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, যারা কোনো না কোনো অজুহাতে নির্বাচনকে পিছাতে চাচ্ছে, যারা সেনাবাহিনীকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এই কোনোটাই দেশের জন্য ভালো হবে না। সো এখন আমার মনে হয় এই কনফ্লিক্টগুলো বা ধরেন ইন্টারপ্রিটেশনের যে কি বলবো জায়গা আছে, মিলিটারি আইন বলেন বা আইসিটি আইন বলেন, এগুলো কিন্তু ডায়ালগের মাধ্যমে, কমিউনিকেশনের মাধ্যমে সলভ করা যায়। সবকিছু কিন্তু এরকম স্পিল আউট করতে যে হবে জনগণের মাঝে, যাতে করে এই যে গুজব যারা ছড়াচ্ছেন, সেটা ইনফ্লুয়েন্সার বলেন, সার্টেন কোয়ার্টার্স বলেন, তাদেরকে আরো খোরাক দেয়া হয় এই গুজবগুলো ছড়ানোর, এটা হয়তো ইজ নট আ গুড আইডিয়া। মানে এটা কিন্তু ইন্টারনাল কমিউনিকেশন কোঅর্ডিনেশনের মাধ্যমে এগুলো ইজিলি অর্গানাইজ করা যাবে। কারণ আই থিঙ্ক আর্মি থেকে বক্তব্য এসছেন, অ্যাডজুটেন্ট জেনারেল উনি বক্তব্য দিয়েছেন যে যারা এই গুমের মতো একটা গুরুতর মানবতা বিরোধী অপরাধের সাথে সংযুক্ত আছে, তাদেরকে মানে কোনোভাবেই কোনো প্রোটেকশন দেবে না আর্মি, এবং আর্মি চাচ্ছেন ন্যায় বিচার এদের বিরুদ্ধে। এদের আমার একটা জায়গায় একটু প্রশ্ন আছে যে আপনার এই কথাটা মানে আমার কাছে মনে খুবই প্রণিধানযোগ্য, যে এটা আসলে জনগণের সামনে এটা আনাটা ঠিক হইল কিনা, এবং এটা নিয়ে আসলে নানা ধরনের কথাবার্তা বলা কারো জন্যই স্বাস্থ্যকর হইতেছে কিনা। কিন্তু আমি এইটা আসলে ডক্টর ইউসুফ থেকেই পুরো জানতে চাইবো, কিন্তু আপনার কাছে কি মনে হয়, যা আইসিটি তদন্ত করে বুঝতে পারলো উনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন, 5 আগস্টের পরে 1 বছরের বেশি সময়, 14 মাস 15 মাস পার হয়ে গেল, আর্মি জানতো না যে ওনারা গুম খুনের সাথে জড়িত ছিলেন কি ছিলেন না? আর্মির কোনো ইন্নার মেকানিজম নাই যে ওনারা এটা জানতে পারেন যে এই অফিসারটা আসলে মানবতা বিরোধী এই অপরাধে, গুমে খুনে বা অন্য কোনো অন্যায়ের সাথে জড়িত ছিল? আর্মিতে তো বেশিরভাগ আর্মিতে তো আমরা দেখছি যে পান থেকে চুন খসলে চাকরি চলে যায়। মানে স্ত্রীকে জোরে বকা টকা বা খারাপ ব্যবহার করছে, তার 2 মাস পরে সে একটা মেমো টেমো খায়, তার একটা অবস্থা খারাপ। মানে আর্মি তো একটা সাংঘাতিক ডিসিপ্লিন ফোর্স।
এক বছরের মাথায় আইসিটি জানানোর পর আর্মি জানলো যে এরা এই সাথে জড়িত ছিল? আপনার কাছে কি মনে হয়? জি, এখানে মানে আর্মি তো ওনারা তো শাসিত হয় মিলিটারি আইনের মাধ্যমে, এবং মিলিটারি আইনগুলো খতিয়ে দেখার সুযোগ অনেস্টলি আমার হয়নি। তো ওখানে গুমের মতো সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা অফেন্স মানে অপরাধ আছে কিনা বা কিভাবে আছে এগুলো দেখার কিন্তু সুযোগ আমার হয়নি। তো অতএব আর্মি কেন করলো না এটার হয়তো একটা মতামত আমার থেকে অনেক বেটার আমার সহবক্তা দিতে পারবে। সো আমি আর সময় নষ্ট করব না। জি, আমি ডক্টর ইউসুফ থেকে শুনি। ডক্টর ইউসুফ, দুইটা বিষয়। একটা বিষয়, আমি আজকে আরেকটা অনুষ্ঠানে জুলকারনাইন স্যারকে শুনছিলাম, তিনি বলতেছেন যে এই সব গুম খুনের ব্যাপারে তারা তো, তিনি, তাসনিম খলিল, মুক্তাদুর রশিদ রোমিও সহ আরো যারা আছেন এগুলো নিয়ে কাজ করছেন, ডেলি স্যার, জামা ইসলাম, তাদের কথা বলতেছিলেন যে তারা এগুলো নিয়ে যখন কাজ করছেন তখন একটা জিনিস তিনি প্রশ্ন করতে চান যে চৌধুরী আলম সহ 2011-12 সালে যারা গুম হয়েছেন খুব, বা যাদের ইলিয়াস আলী, তাদের মামলাটার আগে কেন ব্রিগেডিয়ার আজমি এবং জনাব মীর উনাদের মামলাটা কেন সামনে আনা হলো, মানে এটা প্রায়োরিটিটা কিভাবে ঠিক করা হয়েছে? আমি এইটা খালি একটু আপনার কাছে জানতে চাই। আর পাশাপাশি অবশ্যই জানতে চাই যে গুম খুন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকা আর্মি অফিসাররা এতদিন চাকরিতে কেমনে ছিলেন? তারা কি আইসিটির ওই পরোয়ানা দেখে তারা জানতে পারলেন যে হ্যাঁ এদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে? এটা কি সম্ভব আসলে? ডক্টর ইউসুফ, আমি আপনার যে প্রশ্নগুলো, এর আগেও যে কয়েকটা কথা আপনি বলেছেন, প্রশ্ন তুলেছেন, সবগুলোর আমি একটা একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ফার্স্ট থিং, যে এতগুলো কেস থাকার পরও বিশেষ করে ব্রিগেডিয়ার আজমি এবং যার কথা বললেন তাদের কেসটা কেন সবার আগে কনসিডারেশনে আনা হচ্ছে? মানে আপনার কথার ইমপ্লাইড মিনিংটা আমি যেটা বুঝতে পারি, এটা কি ডেলিবারেটলি এই যে আসামিদের ভিতরে যারা সেনার সদস্য তাদেরকে সবার আগে বিচারের আওতায় আনার একটা উদ্যোগ কিনা, বা এটা হয়তো অনেকে প্রশ্ন তুলছেন। এটা যারা বিচার কাজ পরিচালনা করছেন বা যারা অভিযোগ দায়ের করেছেন তারা কোন পরিপ্রেক্ষিতে, কোন অবস্থার ভিত্তিতে তারা এটাকে প্রায়োরিটাইজ করলেন, সেটার উত্তরটা আমি দিতে পারবো না, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। আপনারা যে আরেকটা প্রশ্ন যেটা, যে এটাকে আর্মি জানতো না কিনা, জানলে কি হতো, এখানে একটা জিনিস আপনার এই প্রশ্নটার ভিতর থেকে একটা খুব ইম্পর্টেন্ট উত্তর বেরিয়ে আসে। প্রথমত হচ্ছে যে আর্মির এটা জানার কোনো স্কোপ ছিল কিনা। আর্মি ইন্টেলিজেন্সের থ্রুতে অনেক কিছু জানতে পারে, বাট ইন্টেলিজেন্সের থ্রুতে আপনি যে জিনিসটা জানেন সেটাকে কিন্তু কোথাও এভিডেন্স হিসেবে ব্যবহার করা যায় না। এটা একটা আইনের ব্যাপার, হচ্ছে যে আমার কাছে কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে আমি কাউকে বিচার করতে পারি না। আই ক্যানট। দেয়ার হ্যাজ টু বি এভিডেন্সেস, ডকুমেন্টারি এভিডেন্সেস এন্ড অল। যেই অপরাধগুলো সংঘটিত হয়েছে, যে সংস্থার ভিতরে থেকে তারা অপরাধগুলো করেছে, এই জিনিসটা আমাদের যে এজি যে বক্তব্য দিলেন সেটা থেকেও আপনারা পরিষ্কার হয়েছে। সেটা হচ্ছে যে ওই সমস্ত সংস্থাগুলোর উপরে কিন্তু সেনাবাহিনীর কোনো নিয়ন্ত্রণ নেই। এই সংস্থাগুলো সরাসরি কাজ করে, যেমন র্যাব কাজ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এবং ওদিকে আপনার ডিজিএফআই সরাসরি দে আর অ্যাকাউন্টেবল টু দি প্রাইম মিনিস্টার অর দি ডিফেন্স মিনিস্টার। এবং অ্যাকচুয়ালি যেটা আমাদের এজিও বক্তব্য সেদিন বললেন, যে এমনকি আমরা যদি ডিজিএফআই এর অফিসে যেতেও চাই, আমাদেরকে প্রথমে গিয়ে রিসেপশনে বসতে হয়, তারও আগে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। রিসেপশনে বসে থাকার পরে একজন গাইড আসবেন, উনি আমাকে এসকর্ট করে নিয়ে যাবেন ওই নির্দিষ্ট অফিসে যার সঙ্গে আমি দেখা করতে চাই। ওখানকার কথা শেষ হওয়ার পর আবার আমাকে এসকর্ট করে বের করে নিয়ে আসবেন। দিস ইজ the access of even a very senior officer of army inside DGFI. কাজে ডিজিএফআই এর ভিতরে কি হয়েছে না হয়েছে, তারা কি করেছে না করেছে, আমরা এটা কিছু গোয়েন্দা তথ্য পেতেই পারি, বাট এগুলোর এভিডেন্সিয়াল প্রুফ বা এগুলো আর্মির পক্ষে অবটেইন করা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয় যে জিনিসটা আপনি বললেন যে আর্মি এতদিন পরে কেন মনে হলো যে তাদেরকে শাস্তি দেওয়া উচিত বা তাদের একটা এলিগেশন আছে, এই প্রসঙ্গে একটা জিনিস কি, যদি আর্মি হালকা কোনো এভিডেন্সের উপর ভিত্তি করে তাদেরকে, হ্যাঁ গুম কিংবা অপহরণ এগুলোর ব্যাপারে আপনারা মনে করেন যে ফোর্স কি বলে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স যেটাকে বলা হয়, এইটার ব্যাপারে সরাসরি কোনো আর্টিকেল বা কোনো সেকশন সেনা আইনে নাই, এটা ঠিক। বাট সেনা আইনের সেকশন 59 যেটা, সেটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সিভিল অফেন্সের বিচার করতে পারেন। ওই সিভিল অফেন্সের ওই সার্টেন ওই লয়ের রেফারেন্স আপনি করতে পারেন। সে ফর এক্সাম্পল এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের উপরে যে আইসিটি অ্যাক্টের যে সুনির্দিষ্ট যে ধারাটি আছে, আমাদের সেনা আইনের 59 সেকশন 59 আমাকে অ্যালাউ করে ওই ধারার রেফারেন্স দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা, এবং ওই ধারা তার জন্য যে শাস্তি বরাদ্দ রেখেছে সেই শাস্তি যদি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত হয় সেটা দেওয়ার প্রভিশনও কিন্তু সেকশন 59 এর মাধ্যমে আছে। এখন প্রশ্ন হলো, যদি আর্মি তাড়াহুড়ো করে সেনাবাহিনী এদেরকে অন্য কোনো উইক চার্জ ফ্রেমিং করে এই একই কর্মকাণ্ডের জন্য তাদেরকে একটা বিচার করে ফেলতো,
তারপরে আপনি তো তাকে একই অফেন্সের জন্য আপনি তো সেকেন্ড টাইম তাকে পানিশ করতে পারবেন না। আমার যেটা ধারণা, আমার ব্যারিস্টার আরো ভালো বলতে পারবেন উনি, আমার সহালোচক, যে ফর ওয়ান অফেন্স ইউ ক্যানট পানিশ সামওয়ান টুয়াইস, আপনি একজনকে দুবার কিন্তু পানিশমেন্ট দিতে পারেন না। সো আর্মির যদি ইন্টেনশনটা ইল ইন্টেনশনই থাকতো, যদি এদেরকে সেফগার্ড করার কোনো ইন্টেনশনই আর্মির থাকতো, আর্মি কি করতো? আর্মি টপ লিডারশিপ করতো কি তাড়াহুড়ো করতো, একটু উইক চার্জ ফ্রেমিং করে উইদিন সেনা আইনের ভিতর তাদেরকে শাস্তি দিয়ে দিত, আপনি কিন্তু পরবর্তীতে আইসিটি তাদেরকে নিতে পারতেন না। এটা মানবাধিকার বিশ্বের কোনোখানে এটাকে অ্যালাউ করবে না যে ফর ওয়ান অফেন্স ইউ পানিশ সামওয়ান টুয়াইস, কিন্তু আর্মি সেটা করে নাই। বিকজ এখানেই হচ্ছে আর্মি ট্রান্সপারেন্সি। তারা চেয়েছে যে শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে কিংবা কোনো গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দিতে আর্মি মনে করেছে, যেটা আমার ধারণা, আমি তো এখন আর্মিতে জব করি না, বাট দিস ইজ হাউ উই ওয়ার্ক, আমরা আর্মিতে যখন ছিলাম এভাবেই করতাম। কারণ আইনের কাজ কিন্তু একটা অপরাধীকে শাস্তি দেওয়া, এবং এটা আপনারাও জানেন, যদি প্রয়োজন হয় 10 জন নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য একজন অপরাধী ব্যক্তিকে যদি ছেড়ে দিতে হয়, দ্যাট ইজ ইভেন বেটার। কিন্তু 9 জন দোষীকে শাস্তি দিতে গিয়ে একজন নিরপরাধ লোক যাতে শাস্তির আওতা না পড়ে। তো আমাকে তো যাকে আমি আসামি বলছি বা যাকে আমি অভিযুক্ত করছি তার হিউম্যান রাইটসটাও তো আমাকে দেখতে হবে। সো আমি যেন কোনো প্রকারে একটা উইক চার্জ ফ্রেমিং করে যদি আমি তাকে একটা শাস্তি দিয়ে দেই, তখন আমার এই শাস্তি দেওয়াটার পেছনের নেপথ্যের উদ্দেশ্যটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। সো আই থিঙ্ক আর্মি অত্যন্ত যৌক্তিক কাজ করেছে, যেটা যেই অন্যায়গুলো বা অপরাধগুলো সংঘটিত হয়েছে তাদের নিয়ন্ত্রণের বাইরে থেকে, অন্য কোনো সংস্থাতে থেকে, সেটার উপরে কিছু ইন্টেলিজেন্স ইনফরমেশন কিংবা অনুমান নির্ভর কিছু এর উপর ভিত্তি করে তারা উইক চার্জ ফ্রেমিং করে তাদেরকে লঘু শাস্তি দেওয়ার যে উদ্যোগ নেয়নি, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা কিন্তু আইনের প্রতি এবং বিচার ব্যবস্থার প্রতি আমি মনে করি সেনাবাহিনীর একটা শ্রদ্ধারই বহিঃপ্রকাশ। নেক্সট যে বিষয়টা আসছে, আমি কি মাঝখানে একটা প্রশ্ন শুধু করতে পারি ডক্টর ইউসুফ? সেটা হচ্ছে যে আমি শুধু বোঝার জন্য একটা নাম বলতেছি। ধরেন এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং কমিশন কাউন্সিল কমিটি কি জানি না, ওই এনটিএমসির দায়িত্বে যিনি ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান, আমরা কিন্তু 5 আগস্টের পরে দেখলাম মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। এই যে 30 জন সার্ভিং এবং রিটায়ার্ড অফিসার আছেন, তাদের অপরাধ বা তাদের বিরুদ্ধে অভিযোগ এই জিয়াউল হাসান থেকে কিভাবে আলাদা? বা আরো যারা আর্মি অফিসার আছেন, আমার এই মুহূর্তে নাম মনে করতেছে না, সেজন্য আমি বলতেছি না, যারা চাকরি চলে গেছে বা যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা জেলখানায় আছেন, যারা আটক আছেন, এদের সাথে এই সার্ভিং অফিসারদের অপরাধ আপনি আলাদা কেমনে করছেন? মানে কেন জেনারেল জিয়াউল হাসান শুরু থেকেই কারাগারে আছেন, কেন জেনারেল কবির আহমেদ এতদিন আবার চাকরিতেও ছিলেন? মানে এটার হিসাবটা কি আসলে? উত্তরটা তো আপনি দিয়ে ফেলেছেন। কারণ জিয়াউল হাসানের এগেইনস্টে মামলা হয়েছিল, এদের এগেইনস্টে মামলাটা এখন হলো, এদের এগেইনস্টে চার্জ গঠনটা এখন হলো। এতদিন এদের এগেইনস্টে কোনো চার্জ গঠন হয়নি, এদের নামে কোনো মামলা হয়নি। সো কারণ আমি যখন কোনো মামলা না হয়, আমি কিভাবে তাকে আইনের হাতে সুপর্দ করবো? সেনাবাহিনীর হাতে তো মানে মামলা ছাড়াও আরো অনেক সেনা কর্মকর্তাকে চাকরি বাধ্যতামূলক অবসর, রিটায়ারমেন্টে বা বরখাস্ত করা বা সেনা আইনে শাস্তি দেওয়া হয়েছে কিনা আমি কিন্তু জানি যে হয়েছে, আরো 5 আগস্টের পরে আরো বেশি। তো তাদের সাথে ইনারা কিভাবে ডিফারেন্ট? রাইট, এখন সেনা আইনে যখন কারো এগেইনস্টে আপনি কাউকে যখন শাস্তি দিতে চান, তার এগেইনস্টে একটা চার্জ গঠন করতে হয়। চার্জ গঠন করার জন্য যে আপনার এভিডেন্স গুলো বা যে সমস্ত কি বলা যায় এটাকে, এভিডেন্স, এটা বাংলায় কি মনে পড়ছে না, যে এভিডেন্স গুলো প্রয়োজন, সেই এভিডেন্স গুলো যখন সেনা কর্তৃপক্ষ কাছে থাকে, তখন তারা একটা কংক্রিট চার্জ গঠন করে তাদেরকে আইনের আওতায় এনে কোর্ট মার্শালের মাধ্যমে, বা সামারি কোর্ট মার্শাল হতে পারে, ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল, ডিফারেন্ট টাইপস অফ কোর্ট মার্শালস আর দেয়ার। তো এখন অভিযোগ করার মতো যখন পর্যাপ্ত এভিডেন্স তাদের হাতে থাকে অভিযোগ গঠন করার জন্য, তখন তাদের এগেইনস্ট অভিযোগ গঠন করা হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। দিস ইজ মাই ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং। বিকজ যখন এই ঘটনাগুলো ঘটেছে, আমি কিন্তু অলরেডি সেনাবাহিনীর বাইরে, আমি আজকে 3 বছর হলো রিটায়ার করেছি। বাট আমি যেটা বুঝি যে আপনি যখন চার্জ গঠন করার মতো এভিডেন্স পাবেন, তখন চার্জ গঠন করে সেনা আইনের ওই সংশ্লিষ্ট সেকশনে গিয়ে ওই ধারা বলে আপনি তাকে শাস্তি দিতে পারেন। দ্যাট কুড বি তাকে চাকরি থেকে বহিষ্কার করা, বা তার এটাকে কি বলে, তার ফোর্সিবল রিটায়ারমেন্টে পাঠানো। কিন্তু যখন আপনার কাছে এভিডেন্সটা না থাকে চার্জ গঠন করার মতো, যেমন আমি আবারও বলছি, চার্জ গঠন করতে পারবেন কখন? যখন সেনা পরিধির ভেতরে থেকে সে কোন একটা অন্যায় করেছে, যেখানে তার একাধিক আমি উইটনেস সংগ্রহ করতে পারতেছি, বা কেউ স্বপ্রণোদিত হয়ে এটাকে কমপ্লেইন করলো না। আমার শুধু আশঙ্কার ব্যাপারটা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে মানে এটার মধ্যে কোনো প্রসেস আছে, এটার মধ্যে কোনো পিক এন্ড চুজ নাই তো, বা জনতুষ্টিমূলক উনার বিরুদ্ধে বেশি ভয়েস রেজ করা হয়েছে সেজন্য উনাকে আমরা, মানে ব্যাপারটা এরকম না তো? মানে আর্মি এখানে
আপনার কাছে কি মনে হয়? আমার কাছে কিন্তু মনে হয় যে এখানে পিক এন্ড চুজের সুযোগ থাকতেছে এবং মানে জনতা যার বিরুদ্ধে বেশি কথা বলছে তাদের সন্তুষ্ট করার জন্য এইটা একটা হয়েছে, এরকম হইতে পারে কিনা, মানে আমার মত কত কেমন হইলো যে মানে অনেকে এরকম বলতে পারে কিনা? আবারও বলছি, এই ধরনের স্পেকুলেটিভ বা অনুমান নির্ভর কোনো বক্তব্য দেওয়াটা আমি মনে করি যে এটা যারা গুজব ছড়ায় তারা এটা পছন্দ করে, বাট আমি কিন্তু ফ্যাক্টস এর বাইরে আমি কোনো কথা বলতে রাজি না। আমি কেন এটাকে অনুমান করবো যে তেমন কোনো পিক বা চুজের কোনো একটা এফেক্ট ওখানে ছিল কিনা, আই ডু নট নো দ্যাট, আই ডু নট নো। বাট আমি মনে করি যে এই ধরনের অনুমান নির্ভর কথা না বলাটাই ভালো। এতে করে অহেতুক কতগুলো সন্দেহ তৈরি করা হয়, অহেতুক কতগুলো এলিয়েনেশন তৈরি করা হয়, মানে এটা তো ইটস নট রাইট। ওকে, থ্যাংক ইউ। আপনি কি আরেকটা প্রসঙ্গ শেষ করতে চাইছিলেন? আমি একটু মাঝখান থেকে আপনার কি আর কিছু বলার ছিল? যে ওই রাইট যেটা হচ্ছে, যেটা মানে আমাদের চারপাশে যে রিউমারটা ছড়ানো হচ্ছে যে ওয়েদার আর্মি এদেরকে সেফগার্ড দেওয়ার বা প্রোটেকশন দেওয়ার কোনো চেষ্টা করছে কিনা, কেন আইসিটিতে তাদেরকে এখনো সুপুর্দ করা হয়নি, ওয়েদার দি আর্মি হায়ারার্কি এদেরকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কিনা, এই বিষয়টা আমি একটু পরিষ্কার করা প্রয়োজন মনে করছি। প্রথমত হচ্ছে যে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে 25 জনকে এই দুটো মামলার আওতায় যাদেরকে ইনিশিয়ালি অভিযুক্ত করা হয়েছে তাদের বিচার আইসিটির আন্ডারেই হতে হবে। কোর্ট মার্শালের মাধ্যমে এদের বিচার হওয়ার কোনো সুযোগ নাই। দিস ইজ ক্রিস্টাল ক্লিয়ার। এটা নিয়ে আমার সহ আলোচক যিনি আছেন উনি আরো ভালো করে হয়তো বলতে পারবেন। এখানে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট বলে যে কথাটা বলা হয়, যেমন আমাদের সেনা আইনে কিন্তু মানে যখন একটা আইন মানে প্রণয়ন করা হয় সে আইনের আগে ঘটে যাওয়া কোনো ঘটনার জন্য কিন্তু এই আইনের মাধ্যমে বিচার করা যায় না, কিন্তু একমাত্র আইসিটিতেই কিন্তু আইসিটি একটা সুযোগটা রয়েছে রেট্রোস্পেক্টিভ ইয়েতে আপনি যে আজকে আইনটা প্রণয়ন করা হলো কিন্তু যে অপরাধের কথা আইনে বলা হলো সে অপরাধটা সংঘটিত হয়েছে আজ থেকে 20 বছর আগে, কিন্তু সেই বিচার অপরাধের জন্য কিন্তু আইসিটির আন্ডারে আপনি কিন্তু তার বিচার করতে পারবেন, কিন্তু সেনা আইনের আন্ডারে আপনি চেষ্টা করতে পারবেন না, বিকজ সেনা আইন যেদিন থেকে তৈরি হয় তার আগের কোনো অপরাধ সংঘটিত হলে সেটা ওই আইনের আওতায় বিচার করা যায় না। সো আমরা যদি সুবিচার প্রত্যাশা করি, অবশ্যই আমরা করি, সেই ক্ষেত্রে এই ব্যাপারে কোনো রকমের সন্দেহের অবকাশ নেই যে যাদেরকে সেনাবাহিনীর সদস্য যাদেরকে এখন ইয়ে করা হয়েছে, কনফাইন করে রাখা হয়েছে বা যাদেরকে অ্যাটাচ করে রাখা হয়েছে, আলটিমেটলি তাদের বিচারটা আইসিটিতেই হবে। এটা কোনো সামরিক আদালতে এটা বিচার হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সেনাবাহিনীর যে লিডারশিপ তারা ওই ধরনের কোনো কিছু চিন্তা ভাবনা করছে না। যেগুলো এটা নিয়ে আমার সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে এটাই, এই যে কতগুলো অনুমান নির্ভর বক্তব্য দিয়ে গুজব ছড়িয়ে যে আননেসেসারিলি একটা ফিয়ার মঙ্গারিং করা বা একটা তাপ ছড়ানো, মানে আর্মিকে ডেমোনাইজ করা বা এলিয়েনেট করা, দিস আর সামথিং রিয়েলি আনকল ফর। মানে এটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত, ঠিক হচ্ছে না। হ্যাঁ, মনে হচ্ছে যে মানে যেটা ব্যারিস্টার ইমাম কিছুটা বলতেছিলেন যে আইসিটি এবং আর্মিকে মুখোমুখি দাঁড় করানো, সেনা মানুষের প্রশ্নের মুখে আর্মিকে বলা, এইটার একটা জায়গাও আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমার মনে হয় এইগুলি যত বেশি আলোচনা, যত বেশি পরিষ্কার করা সেটা তো হবেই। আমি ডক্টর ইউসুফ, আমি একটু ব্যারিস্টার ইমামের কাছে যেতে চাই অন্য আরেকটা প্রসঙ্গে। সেটা হলো যে আপনি বিচার নিয়ে কথা বলতেছেন, মানবাধিকার নিয়ে কথা বলতেছেন ব্যারিস্টার রাসনা ইমাম, কিন্তু এই সরকারের সময় 21শে আগস্ট গ্রেনেড হামলায় আমরা দেখেছি সবাই খালাস পেয়েছেন। সবশেষ আমরা দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 15 বছর আগে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। সম্প্রতি পাহাড়ে উত্তেজনা যখন ছিল তখন তরুণদের প্রাণহানি, সেখানে আবার মামলা করতে আগ্রহী না আমরা দেখছি ভুক্তভোগী পরিবারগুলা। এসব ঘটনা নিয়ে কি বলবেন? মানে আওয়ামী লীগ আমলে আমরা দেখেছিলাম যে আমার শিক্ষক আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক তিনি বলেছেন যে তিনি আসলে সন্তান হত্যার বিচার চান না ওই সরকারের কাছে, কারণ তিনি চান যে মানে আপনার মনে থাকবে যে তিনি মনে করেন যে এই সরকারের ক্ষেত্রে তার ছেলে হত্যার বিচার হবে কিনা তিনি তার কোনো ভরসা নাই। এই বিচারহীনতার সংস্কৃতি, এই বিচারে বাইরে যাওয়া, আপনি বলতেছিলেন যে কিছুটা আমরা আগাইছি, কিন্তু